ডিজেলের প্রাইস কিন্তু পেট্রোল অকটেনের চাইতে বেশি। তো আমরা যদি ডিজেলের প্রাইসটাকে যদি আমরা প্রপার অটো অ্যাডজাস্টেড প্রাইস হিসেবে ধরি, তাহলে অকটেন পেট্রোলের দাম আমরা দেখতে পাচ্ছি 10 টাকা বেশি না রেখে 20 টাকা 22 টাকা বেশি রাখা হচ্ছে। অর্থাৎ গভর্নমেন্টের নিজস্ব ডিক্লেয়ার্ড পলিসিকেই উনি ভঙ্গ করছেন। রেগুলেটর থাকলে আজকে না হতো না। রেগুলেটর ওয়াজ বাউন্ড টু কিপ দ্য প্রাইস উইদিন দ্যাট পলিসি ডিক্লারেশন। সো এই জন্য আমি মনে করি প্রাইসিং এর ক্ষেত্রে রেগুলেটরকে ফিরিয়ে আনতে হবে এবং পুরো ভালোভাবে রেগুলেটরকে শক্তিশালী করতে হবে। গবেষণার এলাকা থাকতে হবে রেগুলেটরের, অন হ্যান্ডস গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমরা এলপিজি প্রাইসিং তো দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বাজারের সাথে অটো প্রাইসিং ডিক্লারেশন রেগুলেটর খুব ভালোভাবে করছে। প্রতি মাসে কিন্তু তারা রেগুলেটররা এলপিজি প্রাইস ডিক্লারেশন করছে অন দ্য বেসিস অফ এ ওপেন of a formula which was decided through open discussion from all stakeholders. সব স্টেকহোল্ডারের সাথে মিলে একটা ফর্মুলা তৈরি করে সবার সম্মতি নিয়ে তারা একটা ফর্মুলা দিয়ে ডিক্লারেশন করছে এলপিজি। তারপরে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ডেফিনেটলি বাদ করা উচিত, কারণ আমাদের যদি মার্কেটে প্রাইস ডিসকভারি আমরা না করতে পারি থ্রু কম্পিটিটিভ বিডিং, তখন কস্ট বাড়বে। এখন আমরা রিনিউয়েবলের আনসলিসিটেড অফারে আমরা 10 সেন্টে করে দিচ্ছি। 10 সেন্ট মানে 12 টাকা পার ইউনিট কস্ট পড়ছে। 12 টাকা ইউনিট কস্টে তো আমার এফোর্ডেবিলিটির যে প্রবলেমটা আছে সেটা সলিউশন হবে না। আমার কিন্তু সেটা সলিউশন হবে না এবং সেটার সম্পূর্ণ আমরা বলছি আমরা বিদেশি মুদ্রা মানে আমরা তেল আমদানি করে যে টাকাটা আমাদের লাগছে সেটার থেকে আমরা মুক্তি পাবো, সেটা খুব বেশি হবে না, কারণ এটার ফুল ইনভেস্টমেন্টটাই আসছে রিনিউয়েবল ফুল ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট and the profit has to be taken in foreign currency outside the country. So এটা কস্টিং আমাকে কমাতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 10 সেন্টের জায়গায় এটা 7 সেন্টে আনা সম্ভব থ্রু কম্পিটিটিভ বিডিং। আমি অনেকের সাথে আলাপ করেছি, বলেছে হ্যাঁ কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমে গেলে এটা 7 সেন্টে নামানো সম্ভব হবে, হয়তো আরো পরবর্তীতে সম্ভব। আমাদের ইনগ্রিডিয়েন্টসের প্রবলেম আছে, ল্যান্ড প্রবলেম আছে, যেই কারণে আমাদের কস্ট ওই 3-4 রুপি 5 রুপিতে নামানো, যেটা আমরা ইন্ডিয়ার দেখি, বা 4 সেন্টসের কথা আমরা শুনি। 4 সেন্টস বাংলাদেশে রিনিউয়েবল মানে সোলার থেকে আসবে কিনা আমরা শিওর। আমরা ইয়েতে খুব ভালো আশাপ্রদ ইয়ে দেখতে পাচ্ছি, ক্যাপাসিটি ফ্যাক্টর, যেটা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সোলার উইন্ডে আমরা ভালো দেখতে পাচ্ছি। সেখানে হয়তো আমরা আরেকটু অগ্রসর হতে পারবো। কিন্তু সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের কিন্তু প্রায় 10,500 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নতুন কেন্দ্র আছে, এগুলোর বয়স মিনিমাম 20 ইয়ার্স। তো আগামী 20 বছর আমাদের কয়লা ভিত্তিক অন্তত 10,000 মেগাওয়াট বিদ্যুতের আমাদের রাখতেই হবে। এবং আমরা যদি ইম্পোর্টটাকে দেখি তাহলে হয়তো আরেকটু বেশি 12-14,000 মেগাওয়াট হয়ে যাবে, উইচ ইজ কোল বেস। ওটাকে আমরা যদিও ক্লিন এনার্জি আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, বাট সোর্স যেহেতু কোল, এটাকে আমরা ক্লিন এনার্জি বলতে পারবো না। একসময় কিন্তু কেউ চেষ্টা করছিল যে আমাদের আমদানিকৃত বিদ্যুৎটাকে গ্রিন বিদ্যুৎ বলা, যেহেতু এটা জাস্ট আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আমরা জানি যে কোনো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন দ্যার আর টু অ্যাসপেক্ট, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে গ্লোবাল। উই আর টকিং অ্যাবাউট গ্লোবাল, নট দ্য লোকাল ওয়ান্স। তো আমাদের যে গ্রিডের সাথে এই বাস্তবতাগুলোকে আমাদের মনে রেখে, এবং আমাদের কিন্তু বেশ কিছু কম্বাইন্ড সাইকেল নতুন পাওয়ার প্ল্যান্ট রয়েছে গ্যাস ভিত্তিক, সেগুলো যদি আমরা সবগুলো দেখি প্রায় 24-25 হাজার মেগাওয়াট ফসিল ফুয়েল আগামী 20 বছর আমাদের থাকবে। এবং সেগুলোকে কিভাবে আমরা ফেজ আউট করব, কোনটাকে কবে ফেজ আউট করব, সেটার পরিকল্পনা কিন্তু আমাদের রাখতে হবে যখন আমরা রিনিউয়েবল ইন্টিগ্রেশন করব এন্ড রিনিউয়েবল ইনক্রিজ করব। এই জিনিসগুলো কিন্তু আসলে, কারণ আমরা দেখতে পাচ্ছি যারা রিনিউয়েবল নিয়ে কথা বলছেন তারা কিন্তু অনেক সময় এই তথ্যগুলো মাথায় রাখেন না। অনেকের কথাবার্তা শুনে মনে হয় যে ওভারনাইট আমরা এটা করে ফেলতে পারবো, আমাদের ট্রানজিশনের একটা সময় লাগবে। এই ট্রানজিশনের সিকোয়েন্সটা এবং ট্রানজিশনটা কিভাবে হবে, কোনটা কখন বন্ধ হবে, কোনটা কখন ঢুকবে, সেগুলো চিন্তা ভাবনা করে আমাদের ক্যাপাসিটি দেখে সেইভাবে পরিকল্পনা করতে হবে। আদারওয়াইজ আই এম অ্যাফ্রেড অনেকগুলো রিনিউয়েবল প্রজেক্ট হবে যেগুলো থেকে আমরা বিদ্যুৎ নিতে পারবো না, অথবা আমাদের কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে যাবে। আমি ওগুলো থেকে বিদ্যুৎ দিব, আমার বেস লোডের অনেক বিদ্যুৎ কেন্দ্র বসে থাকবে যেখানে আমাকে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে। জাস্ট আমি একটা বলি, পায়রা বিদ্যুৎ কেন্দ্র 1.5 বছর একটা ইউনিট কাজ করেনি, 4,500 কোটি টাকা আমাকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়েছে ওখানে বসে রাখার জন্য, বিকজ ট্রান্সমিশন লাইন হয়। সিমিলারলি এই নতুন পাওয়ার প্ল্যান্টগুলো যদি আমি প্রপারলি ইউজ না করি, মডিউলেশন করে যদি আমি কম ব্যবহার করি, আমাকে ওই 80% যে ক্যাপাসিটি পেমেন্ট, এই গ্যাপটা আমাকে ওই টাকাটা দিতেই হবে। সো উই হ্যাভ টু থিঙ্ক, অপটিমাইজ, ফোকাস অন দ্য প্রাইস অপটিমাইজেশন, মিনিমাইজেশন অফ প্রাইস। কারণ আমাদের এফোর্ডেবিলিটি
is becoming the major issue. Budgetary allocations is actually, for me at least ব্যক্তিগতভাবে আমার কাছে it is less important than policy issues. আমি মনে করি আগে পলিসি সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকে সেই পলিসির প্রতি স্টিক করে যেতে হবে এবং ক্লিয়ার একটা ভিশন আমাদেরকে দিতে হবে যে how we are going to go ahead and how we are going to do the transition.